ঈদ মোবারক দর্শক, ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। পবিত্র রমজান মাস শেষে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুদের সাথে ঈদের ছুটিতে আনন্দে সময় কাটাতে ব্যস্ত অনেকেই। সবার হয়তো এমন সৌভাগ্য হয় না। পবিত্র ঈদ উপলক্ষে আমেরিকা, বাংলাদেশ সহ বিশ্বের যেই দেশ থেকেই অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন, তাদের প্রতি আহ্বান থাকবে আপনার আশপাশে থাকা দরিদ্র, বঞ্চিত, চাহিদা সম্পন্নদের পাশে থেকে তাদেরও কিছুটা স্বস্তি ও আনন্দ ভাগাভাগি করে নেয়ার সুযোগ করে দেবেন। বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর এবার বাংলাদেশ ঈদ। রমজানে শিথিল থাকলেও ঈদ পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে? সংস্কার কাজ ও নির্বাচন আয়োজনে গতি বাড়বে, বিভিন্ন রাজনৈতিক দল এমনটাই প্রত্যাশা করছে, নাকি নির্বাচন সহ নানা দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনকে আবারও মাঠে নামতে আন্দোলন করতে দেখা যাবে? এর নানা দিক নিয়ে আলোচনা করতে আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, প্রফেসর, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আসি। শুরুতে প্রথমে যে জিনিসটা নিয়ে, তা হচ্ছে যে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এবার কেমন দেখলেন? সরকার আসলে এই ক্ষেত্রে কতটা সফল বলে আপনি মনে করেন? এবং একই সাথে বাংলাদেশে ঈদ যাত্রা, এবার আর ঈদ যাত্রা আসলে কেমন হলো, আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ। শেষ থেকে শুরু করি। এবারের ঈদ যাত্রাটা অন্য বারের তুলনায় অনেক স্মুথ হয়েছে, মানুষ সহজেই বাড়ি যেতে পেরেছেন। তার প্রধানত দুটো কারণ। একটা হচ্ছে যে ঈদের ছুটিটা অনেক বড়, প্রায় 9 দিন ব্যাপী একটা ছুটি, ফলে মানুষ ধীরে সুস্থে বাড়িতে যেতে পেরেছেন। দ্বিতীয়ত, আজকে যেটা বললেন যে 41 লক্ষ মানুষ ঢাকা ছেড়েছে। তো 41 লক্ষ মানুষ ঢাকা ছাড়লে সেখানে মোড অফ ট্রান্সপোর্টগুলো কী কী? সড়কপথ, রেলপথ এবং আমাদের নৌপথ যদি ধরি। আর ছুটিগুলো যেমন ছিল, সেখানে কোনো ক্ষেত্রে অতিরিক্ত চাপ পড়েনি রাস্তায়, কিন্তু গাড়ি চলেছে এবং মানুষ ভালোভাবে গিয়েছে। এর বড় কারণ হচ্ছে সময় পেয়েছে মানুষ। দ্বিতীয়ত ছিল যে বাড়ি যাওয়ার ক্ষেত্রেও মানুষ আগে থেকে একটা পরিকল্পনা করতে পেরেছে। যে সমস্যাটা আমাদের সবচেয়ে বড় হয় ঈদের আগের দিন, সেটা আমাদের সাভার, আশুলিয়া, গাজীপুর এবং এদিকে নারায়ণগঞ্জ। গোটা বাংলাদেশের শ্রমজীবী মানুষের একটা বিরাট অংশ এই জায়গায় থাকে। বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই যে উপজেলার শ্রমিকরা এখানে এসে কাজ করে না। ফলে ঈদের আগে যখন বেতন বোনাস নিয়ে তাদের একটা ঝামেলা থাকে, তখন শেষ মুহূর্তে বেতনের অপেক্ষায় থাকতে থাকতে শেষের দিকে যখন তারা বাস ভাড়া করে যাওয়া শুরু করেন, জ্যামটা লাগে আসলে তখন। ফলে আমরা দেখব যে আজকে এবং কালকে, বিশেষ করে আমরা দেখা যাচ্ছে আজকেও এই জায়গাটায় কী পরিমাণে একটা জড়তে থাকে। ফলে আমরা চেষ্টা করব যে মানুষের কাছ থেকে এই ইয়েটা পেতে, স্বস্তিটা পেতে, যে মানুষ যাবেন, বাড়িতে যাবেন, ঈদ করবেন। এই পঞ্চগড় থেকে যে মানুষটা এসছে ঢাকায় বা গাজীপুরে, কিংবা সেই বাউফল থেকে যে মানুষটা আসছে, সে যেন লঞ্চে নিরাপদে যেতে পারে, আর পঞ্চগড়ের মানুষটাও যেন বাসে নিরাপদে যেতে পারে। নিরাপদ যাত্রা হোক, এটা আমরা চাই। আর তারপরে যেটা, যে দ্রব্যমূল্যের কথা বলুন, এই যে আমাদের সিজনটা, এইটা হচ্ছে আমাদের শীতের শেষ। ফলে শীতের যে সবজিগুলো, সেগুলো প্রায় এখন শেষ মৌসুমের সবজি। যেমন ধরুন টমেটো বলি, শিম বলি, আমাদের পাতাকপি বা বাঁধাকপি যেটা বলি সেটা বলি। ফলে সবজি আছে বাজারে, সে কারণে এবার কিন্তু সবজির দামটা তুলনামূলকভাবে কম, এটা এই সময়ের কারণে। কিন্তু যে জিনিসগুলো সিজন মানে না, যেমন ধরুন তেল, চিনি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ঈদের আগেই তার দাম বাড়িয়ে এমন একটা জায়গায় নিয়ে এসছে, এবং কোনো কোনো ক্ষেত্রে এই জিনিসগুলো পাওয়াও যাচ্ছিল না ঠিক মতো, তেল পাওয়া যাচ্ছিল না। ফলে আমরা যদি সবজির বাজারটা দেখি, তাহলে দেখব যে সবজির বাজারে মানুষ একটু স্বস্তিতে ছিল। সেগুলো সিজনাল কারণে। ঠিক 1 মাস পরে, এই যে এপ্রিল মাসের শেষে গিয়ে, তখন বোঝা যাবে আবার, তখন যেহেতু সবজির একটা ক্রাইসিস হবে, সেই সময় দামটা আবার বেড়ে যাবে। আলু উঠেছে, কিন্তু আলু কৃষকদের এবার উৎপাদন অনেক বেশি হচ্ছে, আলু রাখার জায়গাটা নাই বলে আলুর দামটা কম। ঠিক যখন আলুটা কোল্ড স্টোরেজে উঠে যাবে, তখন এপ্রিল মাসে কিংবা মে মাসেই আমরা দেখব আলু আবার হয়তো 60 টাকা 70 টাকায় চলে যাবে।
এই ফলে এই কৃষি পণ্য নিয়ে আমাদের আসলে এই আনসার্টেনিটিটা সবসময় থাকে, ফলে এটার দাম নিয়ে আসলে খুব বড় কিছু বলার নেই, করার নেই। কিন্তু যেটা সরকারের করার কথা সেই জায়গায় কিন্তু সরকার খুব ভালো কিছু করতে পারেনি। সেটা আমাদের তেলের বাজার যদি বলি, চিনির বাজার যদি বলি, চালের দাম যদি বলি, সেগুলো এমনকি একটু ভালো মানের যদি পোলাওয়ের চাল কিনতে হয় তাহলে কিন্তু 160 টাকার নিচে নাই, 160 টাকা, খেয়াল রাখতে হবে। আর মোটা চালটা তো 60 টাকার মধ্যে। এই দিক থেকে যদি দেখি তাহলে বাজার কিন্তু নিয়ন্ত্রণে খুব ভালো কোনো পদক্ষেপ সরকার নিতে পারেনি। আর যে বিষয়টা হলো, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, ফলে জনগণের মধ্যে ক্ষোভ থাকলেও সে ক্ষোভটার বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছে না। যেটা একটা রাজনৈতিক সরকার থাকলে জনগণ যেভাবে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামতো, তখন মানুষ বলতো যে কী ব্যাপার, এখনও কেন দাম কমছে না। কিন্তু সবাই মানুষ, এটা অন্তর্বর্তীকালীন সরকার, তো তার কাছে তো চাওয়ার খুব বেশি কিছু নেই, ফলে তারা যতটুকু পারুক এটা সামাল দেওয়ার চেষ্টা করছে এবং মানুষ এটা মেনে নিয়েছে। আর সবচেয়ে বড় যে জিনিসটা দেখুন, গত কয়েকদিন ধরে আমরা পত্রপত্রিকায় দেখছি যে বকেয়া বেতনের জন্য শ্রমিকরা রাস্তায় বসে আছে। তারা মানে বোনাস তো দূরের কথা, বকেয়া বেতনের জন্য বসে আছে। এই জায়গায় কিন্তু অনেক আগে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে মার্চ মাসের 20 তারিখের মধ্যে বেতন এবং মানে বোনাসটা দেওয়ার ক্ষেত্রে মালিক, শ্রমিক এবং সরকার পক্ষ মিলে টিসিসি মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্তটা এক্সিকিউট করার ক্ষেত্রে সরকারের এটা ব্যর্থতা বলবো না উদাসীনতা বলবো, আর মালিকদের এই সুযোগ সন্ধানী মানসিকতার কারণে শ্রমিকরা কিন্তু এই সাফারিংসের মধ্যে পড়েছে। এখনও সর্বশেষ যে আমরা হিসাব দেখলাম, 700-800 কারখানার শ্রমিকরা কিন্তু তাদের বেতন বোনাসটা পায়নি। এবং তারপরেও সবাই বিক্ষোভের রাস্তায় নামেনি কেন? সবাই মনে করছে যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, এই জন্য হয়তো নামেনি। আপাত দৃষ্টিতে বাইরে থেকে মনে হচ্ছে যে কিছুটা শান্ত আছে, কিন্তু ভিতরে ভিতরে মানুষের মধ্যে অসন্তোষ এবং কষ্ট দুটোই আছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী। আমি আপনার কাছে একটু আসি, একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসি। আমরা যদি দেখি যে প্রধান উপদেষ্টা চায়না সফর করলেন 4 দিনের, আপনি পুরো বিষয়টি জানেন। আমি জাস্ট সংক্ষেপে যে বিষয়টি, যে আসলে আপনি এখানে বাংলাদেশের অর্জন অথবা প্রাপ্তির জায়গাটা কতটুকু দেখছেন প্রধান উপদেষ্টার এই সফরে? এখানে আপনারা জানেন যে এই 4 দিনের যে চায়না সফর, এখানে একটা চুক্তি হয়েছে এবং 8টা সমঝোতা স্মারক হয়েছে। এবং মোটা দাগে যে জিনিসটা হয়েছে, যে আমরা যেটা জানলাম যে এই চায়না সফরের মেইন উদ্দেশ্যটা ছিল কিন্তু চাইনিজ ইনভেস্টমেন্টটা বাংলাদেশে যেন হয় সেইটা আহ্বান করা। প্লাস আরেকটা জিনিস ছিল যে আমাদের যে মেগা প্রজেক্টগুলো চলছে এগুলো অব্যাহত রাখার জন্য যে চায়নার যে প্রতিশ্রুত অনুদান বা অর্থ, সেটা তার কাছ থেকে কতটুকু প্রতিশ্রুতি পাওয়া যায় সেটার জন্য। এই দুটো দিক যদি আপনি চিন্তা করেন তাহলে আমরা দেখেছি যে 2 বিলিয়নেরও বেশি চাইনিজ অর্থ বাংলাদেশে আসবে, এটা একটা প্রতিশ্রুতি পাওয়া গেছে। সেক্ষেত্রে আমাদের প্রাথমিকভাবে কিন্তু আমাদের একটা টার্গেট ছিল যে ইতিমধ্যেই চায়না কিন্তু বাংলাদেশের প্রজেক্টগুলোতে $1 বিলিয়ন ইতিমধ্যে খরচ করেছে। এবার আমাদের টার্গেট ছিল যে চায়নার কাছে $5 বিলিয়ন আমরা চাইব যে তারা যেন আমাদের ইনভেস্টমেন্ট বা যে কোনোভাবেই হোক সেটা দেয়। তো সেটা $5 বিলিয়ন আমরা পাইনি, কিন্তু $2 বিলিয়ন পেয়েছি। এবং এইখানে চায়নার রেসপন্সটা খুব পজিটিভ। এবং এই যে আমাদের মাননীয় উপদেষ্টা চায়নার বড় বড় যারা ইনভেস্টর তাদের সাথে তার বাইলেটারাল আলোচনা হয়েছে, এবং আমাদের বাংলাদেশ থেকে যারা ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে যারা গিয়েছেন তারা এক্সচেঞ্জ করতে পেরেছেন। এবং সেখান থেকে আমাদের মনে হয় যে ইতিমধ্যে কিন্তু চায়না কিন্তু আমাদের বড় একটা ডেভেলপমেন্ট পার্টনার সবসময়ই, সেই ফ্লোটা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। তবে চায়নার যে আমাদের অনুদানের ক্ষেত্রে যে ঋণ ইতিমধ্যে আমরা নিয়েছি, আমাদের একটা উদ্দেশ্য ছিল যে 2 থেকে 3% ইন্টারেস্টে আমরা যে চায়নার কাছ থেকে লোনগুলো নিচ্ছি এটাকে 1%-এ নামিয়ে এনে তাদের কাছে পাওয়া যায় কি না, এই একটা দাবি বা অনুরোধ ছিল। তো সেইটা এখনও ফলপ্রসূ হয়নি, আলোচনা হয়েছে আর কি। তবে এটা না হলেও একটা জিনিস সুবিধা হয়েছে যে বাংলাদেশ, আপনারা জানেন যে 2026-এর পরে যে আমরা যে এলডিসি কান্ট্রি থেকে উত্তীর্ণ হতে যাচ্ছি, সেক্ষেত্রে 2029-এর পরেও আপনারা জানেন যে আমরা যখন এলডিসি কান্ট্রি থেকে উত্তীর্ণ হব তখন স্বাভাবিকভাবেই এলডিসি কান্ট্রিগুলো যে ধরনের ফ্যাসিলিটিগুলো পায়, ওয়েভারগুলো পায়, সেই ওয়েভারগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে চায়না আমাদের
একটা প্রতিশ্রুতি দিয়েছে যে আরও 3 বছর পর্যন্ত তারা আগের অবস্থাটাই অব্যাহত রাখবে। তো এইসব দিক আমরা যদি বিবেচনা করি, আরেকটা জিনিস হলো যে আমাদের এখন বাংলাদেশের সবচেয়ে যেটা বার্নিং ইস্যু, তিস্তা ইস্যু। সেই তিস্তা ইস্যুতে দেখেন আমাদের ভারতের সাথে একটা চুক্তি হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত সেটা বাস্তবায়ন হলো না। তারপর বিগত সরকার যেটা করলো যে সেখানে একটা মেগা প্রজেক্ট, সেই মেগা প্রজেক্ট নিয়ে চায়নার সাথে একটা দেন দরবার ছিল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা চায়নার কাছ থেকে এক ধরনের প্রতিশ্রুতি পেয়েছি যে এই মেগা প্রজেক্টে, শুধুমাত্র এই মেগা প্রজেক্টেই যে মানে তিস্তা মেগা প্রজেক্টেই যে তারা ইনভেস্টমেন্ট করবেন এরকম প্রতিশ্রুতি নয়, এর সাথে আরেকটা প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে যে বাংলাদেশে টোটাল ওয়াটার ম্যানেজমেন্ট, এই ক্ষেত্রে চাইনিজ কারিগরি বা অন্য কিভাবে সুবিধাগুলো পাওয়া যায় সেটার একটা প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি এটা আমাদের জন্য ইতিবাচক। তবে জিনিসটা হলো যে এখন পর্যন্ত সব কিছুই প্রতিশ্রুতির মধ্যেই রয়ে গিয়েছে। এখন সেই প্রতিশ্রুতিটা যদি আমরা বাস্তবায়ন দেখতে পাই তাহলে আমরা মনে করব যে এটা আমাদের জন্য খুবই সফল হলো। এখানে যদি একটু আমি আসি আপনার কাছে, বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠকের বিষয়টি ভারত জানিয়েছে বৈঠকটি হচ্ছে না। এই বৈঠকটি আসলে হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, অথবা না হওয়াতে কি খুব বেশি আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে খুব বেশি কিছু যায় আসে, আপনি কি মনে করেন? এখানে আপনি যদি স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, আপনারা জানেন যে একটা রাষ্ট্রকে তার রাষ্ট্রের সাথে বিভিন্ন স্টেট ইন্টারেস্টের কারণে কাজ করতে হয়। এখন চায়না এবং ভারতের এই দুটো কান্ট্রির ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা, যে চায়না আমাদের প্রতিবেশীর প্রতিবেশী, কিন্তু ভারত হচ্ছে আমাদের সরাসরি প্রতিবেশী এবং বিপুল সীমান্ত তার সাথে, ইতিহাস ঐতিহ্য সব কিছু মিলে ভারতের সাথে আমাদের একটা মানে প্রাত্যহিক কানেক্টিভিটি আছে। আবার চায়নার সাথে আমাদের কিন্তু দীর্ঘদিনের লেনদেন, এবং আপনি জানেন যে আমাদের মিলিটারি থেকে শুরু করে অন্য যত আমদানি তার মধ্যে প্রায় 70% কিন্তু চায়না থেকে আমরা নিয়ে আসি, এবং বাংলাদেশের বাজার কিন্তু চলে চায়নার উপর। বিশেষ করে যে মোবাইলটা, এই মোবাইল কিন্তু চায়নার মার্কেট থেকে আসার পরে সস্তা হয়ে গেল, আমরা চলতে পারলাম। এখন যে জিনিসটা হচ্ছে যে দুটো জিনিস, প্রথমত হলো যে চায়নাকে আমাদের হাতে রাখতে হবে, কারণ সে একটা বিগ মানে অ্যাক্টর গ্লোবাল পলিটিক্সে এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার। পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে ইন্ডিয়া আমাদের চিরন্তন একটা প্রতিবেশী, তাকে ওভারপাস করে আমরা অন্য কোনো শক্তির সাথে লিয়াজো করে আমাদের ব্যালেন্সটা কীভাবে রাখতে পারবো সেটা একটা প্রশ্ন সাপেক্ষ। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা একটা উদীয়মান অর্থনীতির রাষ্ট্র হিসেবে আমাদের যেটা সুবিধা, যে এই যে চায়না এবং ভারতের যে কম্পিটিশন, সেটা স্ট্র্যাটেজিক্যাল হোক, মিলিটারি হোক, যে কোনো দিক দিয়ে হোক, সেই কোনো একটা কম্পিটিশনের মধ্যে আমরা যেন কোনো লাইন আপ হয়ে না যাই। আমরা কোনোটার লাইন আপ না হয়ে আমরা যদি মাঝখান থেকে একটা বার্গেনিং অপরচুনিটি ক্রিয়েট করে নিতে পারি, সেটা হবে আমাদের জন্য সুবিধা। সেই হিসেবে আমি মনে করি যে বিমস্টেকে এই যে প্রাইম মিনিস্টার মোদির সাথে যদি আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাতের যে সুযোগটা, সেটা যদি না হয়, এটা আমি মনে করব কূটনীতিতে আমাদের জন্য একটু সুযোগটা হাতছাড়া হয়ে যাওয়া। কারণ হলো যে আমাদের ইন্টারিম সরকারের সাথে বা যে কোনো সরকারের সাথে পার্শ্ববর্তী দেশের সম্পর্কটা অবশ্যই ভালো থাকতে হবে এটা। তো বিমস্টেকে যদি তার সাথে একটা বাইল্যাটারাল আলোচনা করার সুযোগ থাকতো, তাহলে হয়তো এই যে বর্তমানে যে আমাদের ভারতের সাথে যে টানাপোড়েনটা চলছে, সেটা হয়তো অনেকটা হিল হয়ে যেত। কারণ আলটিমেটলি আমরা কিন্তু মানে ভারতকেও যেমন আমাদের লাগবেই, আমাদেরও ভারতকে লাগবেই আসলে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতকে আমাদের লাগবে, আমরা কতটুকু মাথা উঁচু করে আমাদের লাক্সই স্টেট ইন্টারেস্টটাকে গ্রহণ করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিমস্টেকে এটা মানে আমাদের জন্য একটু সুযোগটা হাতছাড়া হলো আর কি। জি, আব্দুল্লাহ মাহমুদ চৌধুরী, আমি আবার আসবো আপনার কাছে। রাজিকুজ্জামান, একই বিষয় নিয়ে আসলে প্রধান উপদেষ্টার চায়না সফর এবং এই যে বিমস্টেকের সাইডলাইনে যে বৈঠকের কথা ছিল নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার, এই বিষয়টি আপনি কি বলবেন? দুটো জিনিস, চীনের সঙ্গে আমাদের ব্যবসা কিন্তু ক্রমাগত বাড়ছে। একসময় বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা ছিল সবচেয়ে বেশি, এখন সেটা ছাপিয়ে ভারতের তুলনায় চীনের সঙ্গে ব্যবসা প্রায় দ্বিগুণের কাছাকাছি। ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ধরুন $14 বিলিয়ন, আর চীনের সঙ্গে এটা $25 বিলিয়ন। কিন্তু আবার খেয়াল করুন না, $25 বিলিয়ন মধ্যে আমরা কিন্তু $500 বিলিয়ন এক্সপোর্ট করি, ইম্পোর্ট করি আমরা $24.5 বিলিয়ন। ফলে বিরাট একটা বাণিজ্য ঘাটতি আছে। ফলে চীনের সঙ্গে আমাদের যেখানে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কয়েকটা দিক খেয়াল রাখা দরকার ছিল, আমরা
চীন থেকে 4টা জাহাজ কিনবো, হ্যাঁ, 4টা জাহাজে চীনকে যে পরিমাণ টাকা দিতে হবে, 400 জাহাজ ভর্তি আম পাঠিয়েও তো সেই টাকাটা উঠবে না। ফলে আমি কয় টাকার আম পাঠাতে পারলাম এটা নিয়ে তো আত্মতৃপ্তি লাভ করে লাভ নাই। চীনে আমি আম পাঠাতে পারছি কিনা, চীনে আমাদের কৃষি পণ্য কতটুকু দিতে পারছি, এটা বড় বিষয় না। আমাদের বাণিজ্যের ক্ষেত্রে কোন কোন জায়গায় চীনের সঙ্গে সহযোগিতা করলে আমরা দুটো জিনিস কাজে লাগাতে পারি। একটা হচ্ছে যে চীনের টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজটাকে আমরা আমাদের এখানে ম্যান পাওয়ারের সঙ্গে কীভাবে যুক্ত করতে পারি। আমাদের মানুষ আছে, দক্ষ জনশক্তি নাই, চীনের টেকনোলজি আছে, ফলে এটাকে আমরা কীভাবে ম্যাচ করতে পারি সেই আলোচনাগুলো খুব ভালো হয়নি। 2 নম্বর হচ্ছে যে প্রতিশ্রুতি আছে কিন্তু সেটাকে বাস্তবায়নের উপায়টা কী হবে। $210 কোটি যে আসবে, একটা তো চীন তো প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এই প্রতিশ্রুতিটা বাস্তবায়ন করতে গেলে একটা নির্বাচিত সরকার লাগবে। সে কারণে তারা কিন্তু যেটা বলছে সমঝোতা স্মারকের কিন্তু কোনো মূল্য নাই। এগুলো হচ্ছে একটা গুড উইশেস, যত এটা এক্সিকিউট হবে একটা সরকারের চুক্তির মধ্যে দিয়ে। আর একটা দিক একটু খেয়াল করার মতো যে চীনের ক্ষেত্রে আমাদের ব্যবসাকে বলে যে ফ্রম পিন টু প্লেন, মানে আলপিন থেকে শুরু করে প্লেন পর্যন্ত আমরা চীন থেকে কিনি। তাহলে আমরা চীনকে কি দিতে পারি, অথবা চীনের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি মোকাবেলা করার ক্ষেত্রে কি করতে পারি, সেই বিষয়গুলো খুব একটা ভালো আলোচনা হয়েছে বলে আমার কাছে মনে হয় নাই। প্রতিশ্রুতি যতটা এসছে, বাস্তবায়ন কতটুকু হবে সেটা একটা ব্যাপার আছে। আর তিস্তা নিয়ে যে কথাটা, তিস্তা নিয়ে কিন্তু দুটো বিষয় আছে যে আমরাও একসময় আমাদের তিস্তা ব্যারেজ করেছিলাম, কিন্তু ভারত পানি না দিলে এই পরিকল্পনাটা তো খুব বাস্তবায়নযোগ্য পরিকল্পনা হবে না। ফলে চীন শুধু তিস্তা নয়, চীন ব্রহ্মপুত্রের কথাও যদি বলেছে, তো ব্রহ্মপুত্রে যখন চীন বাদ দেয় তখন ভারত আপত্তি করে, কিন্তু তিস্তার উপরে যখন ভারত বাদ দেয় তখন আমরা আপত্তি করবো না কেন? যদি এরকম হয় যে উজানে কেউই বাদ দিতে পারবে না, তাহলে আমাদের যদি এরকম একটা থাকতো যে এই পানিটার ওয়াটার ফ্লো, এটাকে আমি ন্যাচারাল ফ্লোটাকে কোনোভাবে অবস্ট্রাক্ট করব না, তাহলে চীন যেমন ব্রহ্মপুত্র নিয়ে ভাববে, বাংলাদেশ যেমন তিস্তা নিয়ে ভাববে, মাঝখানের দেশ হিসেবে ভারত, আমাদের একটা সম্পর্কের খুব প্রয়োজনীয়তা আছে। তা নাহলে এটা হয়তো আমরা বলতে পারি যে আমরা এখানে একটা বড় তিস্তা মহাপরিকল্পনা করব, কিন্তু মহাপরিকল্পনাটা কিন্তু শেষ পর্যন্ত খুব ভালো ফল দেবে না যদি বা পানিটা আমাদের ঠিকমতো না আসে। এই দিকগুলো একটু খেয়াল রাখা দরকার। আর একটা বিষয় হলো যে ব্যবসা বাণিজ্য পাশাপাশি খেয়াল রাখতে, বাংলাদেশের পাশে মায়ানমার, বাংলাদেশ মায়ানমার হয়ে এই রাস্তাটা যদি চীনে যায় তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভূমিকাটা কী হতে পারে। বেল্ট রোড ইনিশিয়েটিভ যেটা, সেখানে বাংলাদেশ যখন যুক্ত হচ্ছে তখন বাংলাদেশ এখানে একটা ব্যবসা বাণিজ্যের সঙ্গে সঙ্গে একটা যোগাযোগের জায়গাটা তৈরি করছে। সাথে সাথে চীনের সঙ্গে বাংলাদেশের এই কথাটাও থাকা দরকার যে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যে একটা মানে দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে আছে, এই ক্ষেত্রে চীনের রোলটা কি হবে। মায়ানমারের জ্বালানি এবং খনিজ সম্পদের উপরে চীনের দারুণ আগ্রহ আছে এবং চীন তার সেই ব্যবসাটা করছে। তাহলে বাংলাদেশ সেখানে বাংলাদেশের সঙ্গে রোলটা কী হবে সেটাও আমরা খুব বেশি দেখি নাই। ফলে আলোচনা যেগুলো এসছে, এই আলোচনাগুলো কিন্তু সাধারণ আলোচনা মনে হলো, কিন্তু এই আলোচনাগুলোকে বাস্তবায়নযোগ্য আলোচনা করতে গেলে কী করতে হবে খুব ভালো নজরে পড়ে নাই। আর একটা হলো যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের কথা যদি বলি, ভারত যখন বাংলাদেশ থেকে বড় একটা ব্যবসা করে তার চিকিৎসার, এই যে ঈদ আসলো, ভারতের একটা বড় ব্যবসা ছিল ঈদকে কেন্দ্র করে, এবং বাংলাদেশ থেকে প্রচুর ছেলেমেয়ে লেখাপড়া করতে যায় ভারতের সঙ্গে বাংলাদেশের যদি সম্পর্কটা টানাপোড়েনের মধ্যে থাকে, সেক্ষেত্রে চীন এখানে কি অ্যাডভান্টেজ নেবে। চীনের কিন্তু মূল কনসার্ন ওইটা। চীন আমাদেরকে $210 কোটি যদি দেয়, ঋণ দেবে, কিন্তু বাংলাদেশ চিকিৎসার জন্য, শিক্ষার জন্য চীনে যাওয়ার মধ্যে দিয়ে যে টাকাটা দেবে সেটা কিন্তু অনেক বেশি। ফলে চীন কিন্তু তারও সে ব্যবসার হিসাবটা করছে। পাশাপাশি চীনের একটা প্রভাব বলয় তো সে এখানে দাঁড় করাতে চায়। সেই প্রভাব বলয়ের মধ্যে ভারত রাষ্ট্র যদি ক্রমাগত বাংলাদেশের সঙ্গে একটা বিরূপ আচরণ করতে থাকে, তাহলে এমনি তো সাইকোলজিক্যালি অ্যান্টি ভারত একটা সেন্টিমেন্ট ডেভেলপ করবে। পাশাপাশি এর সঙ্গে যদি স্টেট টু স্টেট রিলেশনের ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্কটা বাড়ে, তাহলে কি দাঁড়াবে, বাংলাদেশ যদিও চীনের সঙ্গে তার প্রত্যক্ষ সীমানা নাই, কিন্তু আজকের যুগে শুধু সীমানা দেওয়া হয় না। যেমন আমরা নেপালের কথা যদি দেখি, নেপাল তো একদিকে হিমালয় আর চারিদিক থেকে ভারত, তারপরে নেপাল কিন্তু চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার মধ্যে দিয়ে কখনো কোনো ভারতের সঙ্গে তার বার্গেনিং করছে। বাংলাদেশ এক্ষেত্রে একটা ভারতের সঙ্গে বার্গেনিং পাওয়ার ডেভেলপ করানোর জন্য চীনের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে চাইবে, কিন্তু তার উল্টা দিকটাও হবে। ভূ রাজনৈতিক ক্ষেত্রে কি দাঁড়াবে, চীনকে কন্টেইন করার আমেরিকার একটা পরিকল্পনা আছে, ভারতকে কন্ট্রোল করারও আমেরিকার একটা পরিকল্পনা আছে, মায়ানমারকে নিয়েও নানা ধরনের বিষয় আছে। ফলে বাংলাদেশ যেন আবার এই ভূ রাজনৈতিক পরিস্থিতিতে
অর্থনৈতিক সাফল্য দেখতে গিয়ে সামরিক ঝুঁকির মধ্যে না পড়ে, এটাও কিন্তু আবার আমাদের একটু খেয়াল রাখা দরকার। ফলে আমরা প্রধান উপদেষ্টা ফিরে এসেছেন, যতটা না এটা এই সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছে তার চেয়ে বেশি আলোচনাটা হলো এরকম অনেকটা জনতুষ্টির আলোচনা। আমরা $210 কোটি পেতে যাচ্ছি, কিংবা অমুক হয়েছে তমুক হয়েছে, এগুলো তো একটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের একটা সাধারণ আলোচনা হয়, কিন্তু ভেতরের আলোচনা আমরা বাণিজ্য ঘাটতি মেটাবো কীভাবে। চীন থেকে বলছেন গার্মেন্টস বাংলাদেশে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ চীনে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মজুরির 4 গুণ বেশি। ফলে চীন তো সস্তায় যদি গার্মেন্টস প্রোডাক্ট তৈরি করতে চায় তাহলে বাংলাদেশে এসে আসবেই। ফলে এই আসার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের যে খুব উপকার হবে তা না, এটা হলো চীনের ইনভেস্টমেন্ট বাড়বে, যে ইনভেস্টমেন্ট বাংলাদেশকেও স্বাবলম্বী করতে সহযোগিতা করবে, ক্যাপিটাল মেশিনারিজ তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করবে, ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হিসেবে ডেভেলপ করার ক্ষেত্রে সহযোগিতা করবে, সেগুলো আমাদের খেয়াল রাখা উচিত। 40 বছর ধরে তো আমরা কাপড় সেলাই করেই যাচ্ছি, তারপরে তো আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখনও পায়ের উপর সোজা হয়ে দাঁড়াতে পারছে না। ফলে গার্মেন্টসে বিনিয়োগ বাড়ার মধ্য দিয়ে কিন্তু অর্থনীতি খুব যে স্বাবলম্বী হবে তা না, সাময়িক কিছু আয় বাড়বে। ফলে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো একটা দেশের সঙ্গে বাংলাদেশ নিয়ে যখন ভাববো তখন আমাদের দেখতে হবে বাংলাদেশের অর্থনীতিটা একটা শক্তিশালী ভিত্তির উপর দাঁড়াবে কিনা, সম্পর্কের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। পেঁয়াজ রসুন আমদানি ভারত থেকে আগে করতাম, এখন চীন থেকে করব, এটার মধ্য দিয়ে হয়তো একটা সেন্টিমেন্টকে উস্কে দেওয়া যাবে, কিন্তু ইকোনমিকে শক্তিশালী করা যাবে না, সেদিকটা আমাদের একটু খেয়াল রাখা দরকার। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটি বিরতি দেব, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7818777656। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে চলছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত, সেখানে ধাপে ধাপে অনুষ্ঠিত হচ্ছে ঈদ জামাত। সেখানকার সবশেষ খবর জানাতে সহকর্মী তাহিয়া রূপায়েল অপলা আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে আছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায়। এখানে ডাইভার্সিটি প্লাজা সহ এর আশপাশের বেশ কিছু এলাকায় কিন্তু সকাল 7টা থেকে 11টা পর্যন্ত ধাপে ধাপে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ঠান্ডা একটা আবহাওয়ার মধ্যেও কিন্তু মুসলিমরা কিন্তু আসছেন, এবং 1 মাস সিয়াম সাধনার পরে ঈদের যে দিনটি সেটি তারা তাদের নিজেদের মতো করে উদযাপন করছেন। সকাল থেকেই মুসলিমদের পদচারণায় জ্যাকসন হাইটস বাঙালি অধ্যুষিত যে এলাকা সেটি আসলে মুখরিত, এবং ঈদের জামাত শেষ করার পর কিন্তু একে অপরের সাথে কোলাকুলি থেকে শুরু করে সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে কিন্তু ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন মুসল্লিরা। এবং শুধুমাত্র পুরুষ নয়, পুরুষদের পাশাপাশি নারীদের জন্য এখানে ছোট পরিসরে ঈদের জামাতের ব্যবস্থা রয়েছে। সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারীদের উপস্থিতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, শিশুদের উপস্থিতিও আমরা দেখতে পাচ্ছি। অনেক শিশুরাও কিন্তু আসলে পরিবারের যিনি বড় সদস্য রয়েছেন, বাবা, বিশেষ করে বাবা দাদা, তাদের হাত ধরে এসেছেন এবং ঈদের নামাজ কিন্তু আদায় করছেন, এবং ঈদের দিনের যে শুভেচ্ছা বার্তা সেটি কিন্তু আসলে সবার জন্য পৌঁছে দিচ্ছেন। পুরো 1 মাস সিয়াম সাধনার পরে ঈদের এই দিনে পুরো বিশ্বের মুসলিম উম্মাহদের কল্যাণ কামনা করা হচ্ছে, শান্তি কামনা করা হচ্ছে। সেই সাথে শুধুমাত্র মুসলমান নয়, পুরো বিশ্বের যেখানেই আসলে সব জাতি ধর্ম বর্ণের মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু দোয়া করা হচ্ছে। আমরা সবাইকে এখানে আসতে দেখেছি, এবং সেই সাথে একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময়, একে অপরের সাথে কোলাকুলির মধ্য দিয়ে নিজেদের যে প্রার্থনা সেটি আসলে তারা তুলে ধরছেন, সৃষ্টিকর্তার কাছে আসলে তারা দোয়া করছেন। এই ঠান্ডা উপেক্ষা করেও ঈদের যে আনন্দ কিংবা ঈদের দিনের সকালের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা পালন করতে কিন্তু এতটুকু কমতি রাখছেন না মুসল্লিরা। যদিও জ্যাকসন হাইটস বাংলাদেশে অধ্যুষিত এলাকা, কিন্তু বাংলা ভাষাভাষী মানুষের পাশাপাশি এখানে কিন্তু আমরা বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন বর্ণের মানুষের উপস্থিতিও দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র জামাতের সাথে নামাজ আদায় নয়, এখানে যিনি ইমাম রয়েছেন তিনি কিন্তু ইসলাম ধর্মের যে শান্তির বার্তা রয়েছে, ইসলাম ধর্মের যে সুন্দর সুন্দর পরামর্শ রয়েছে, আমাদের যাপিত জীবনের জন্য গুরুত্বপূর্ণ যে পরামর্শ রয়েছে সেগুলো কিন্তু আসলে মুসলিম কমিউনিটির মধ্যে, মুসলমানদের মধ্যে তিনি কিন্তু আসলে ছড়িয়ে দিচ্ছেন, সেই বার্তাগুলো কিন্তু তিনি পৌঁছে দিচ্ছেন। সবকিছু মিলিয়ে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে এই ছিল আমার কাছে ঈদ জামাতের সবশেষ খবর। অপলা, আপনাকে ধন্যবাদ।
দর্শক, আমরা বাংলাদেশে আলোচনা করছিলাম বেশ কিছু বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন দুজন অতিথি, রাজিকুজ্জামান রতন এবং ডক্টর সৈয়দ আব্দুল মামুন চৌধুরী। আমরা আবার আলোচনায় ফিরে যাব। আমি একটু আব্দুল মামুন চৌধুরী আপনার কাছে আসি বিরতির পরে। আপনি নিশ্চয় দেখেছেন যে আমেরিকার ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম 2025 সালের যে বার্ষিক প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমাগত হামলার মধ্য দিয়ে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতির অবনতি ঘটেছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উত্তর দেওয়া হয়েছে অথবা এই ব্যাপারে যে কথা বলেছে, সেখানে বলা হয়েছে যে আসলে এই ধরনের ঘটনার আসলে সত্যতা আসলে তেমন কোনো নেই এবং এর শক্ত কোনো প্রমাণও নেই বলছে অন্তর্বর্তী সরকার। না, এটা হয়তো যেটা হলো যে এই রিপোর্টটা যে বর্তমানে এসেছে, এটা একেবারেই এই মুহূর্তের হয়তোবা পরিস্থিতির উপর বিবেচনা করে নয়। আমরা জানি যে একটি নির্দিষ্ট সময়ের উপরে, হ্যাঁ, জি, একটা আমরা হয়তোবা এই মুহূর্তে আলোচনা করছি, এই মুহূর্তে আমাদের দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ডাইরেক্ট কোনো এলিমেন্ট আমরা পাচ্ছি না। কিন্তু রিপোর্টটা তো, এই ধরনের রিপোর্ট তো তৈরি হয় দীর্ঘদিনের একটা ডেটাকে ভিত্তি করে। সেই হিসেবে আপনি যদি চিন্তা করেন যে এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার আগে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি ছিল, সেই রাজনৈতিক পরিস্থিতিতে কিন্তু এই ধরনের বিচ্ছিন্ন বেশ কিছু ঘটনা ঘটেছে এবং সেই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে কিন্তু দেশে বিদেশে বিভিন্ন ওয়ার্ল্ড মিডিয়া বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। কাজে সেটার একটা ফোকাস হয়তোবা এই ইয়ের মধ্যে যেতে পারে। কিন্তু এটা ঠিক যে বাংলাদেশ বরাবরই, বাংলাদেশে যতটুকু কমিউনাল হারমোনি আছে, পৃথিবীর অন্য কোনো দেশে এত হারমোনি হয়তোবা এইভাবে পাওয়া যাবে না। বাট আমাদের দেশে যে জিনিসটা হয় যে ধর্মীয় সংখ্যালঘুদের যে নির্যাতন বা আক্রমণ বা যে জিনিসটা হয়, সেটা আমাদের বুঝতে হবে যে এইটা যতটা না ধর্মীয় কারণে হয়, এইটা আসলে পলিটিক্যাল কারণে হয়। বা একটা জিনিস হয় যে একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে উদ্দেশ্যমূলকভাবে যার প্রতি যার ক্ষোভ আছে সেইটা হয়তোবা উদ্ধার করে নেওয়ার একটা চেষ্টা চলে। তো এইটা কিন্তু বরাবরই আমাদের দেশে আমরা দেখছি। এবং আরেকটা মজার ব্যাপার আপনি দেখবেন যে বাংলাদেশে যে সমস্ত জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের উপরে বিভিন্ন সময় নির্যাতন হয়েছে, আপনি যদি একটু কেস স্টাডি করেন তাহলে একটা জিনিস দেখবেন যে সমাজে যে সমস্ত হিন্দু বাংলাদেশে প্রভাবশালী আর্থিকভাবে, প্রশাসনিকভাবে, তাদের উপরে খুব একটা আক্রমণ হয়েছে বলে আমরা তেমন রিপোর্ট পাই না। এবং ওই নির্যাতনটা হয় প্রান্তিক জনগোষ্ঠীর যে হিন্দু তাদের উপর। তো এই জিনিসটা কিন্তু আমরা আমলে নিই না যে সবসময়ই কিন্তু যে একটা প্রান্তিক জনগোষ্ঠী বা যাদের সোশ্যালি ওই প্রভাব প্রতিপত্তিটা নাই, তাদের উপরে নির্যাতনটা হয়। তো সেই ক্ষেত্রে এগুলো যদি আমরা বিবেচনা করি, আমাদের দেশে কিন্তু যে জিনিসটা হয়, এটাকে যেভাবে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্টে হয়তোবা এই বিষয়গুলো বিবেচনায় আনা হয়েছে কিনা সেটা আমরা জানি না। তো আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যেটা বলেছেন যে এই মুহূর্তে তো আমাদের অনেকটা সব কিছুটা স্থিতাবস্থা চলে এসছে এবং যেটা আজ থেকে 7-8 মাস আগে যে অবস্থাটা ছিল সেই অবস্থাটা নাই। রিপোর্টটা যদি ওই মুহূর্তে আসতো তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে হ্যাঁ, বেশ কিছু ঘটনা ঘটেছে, সময়ের সাথে অনেকটা আস্তে আস্তে কিন্তু আমরা ধাতস্থ হচ্ছি আর কি। ইমিডিয়েট যে পরিস্থিতি ছিল, কারণ হলো যে আমরা এখন ক্রমেই সবাই মিলে চেষ্টা করছি যে হারমোনিটা যেন রক্ষা হয়। সেই চেষ্টার ফল হিসেবে কিন্তু এখন অনেকটাই মানে ঠিক হয়ে এসছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশ এখন একটা সমস্যা হলো যে আমরা যারা ছোট আয়তনের বিরাট জনসংখ্যার রাষ্ট্র, আমাদের রিসোর্স কম, এরকম রাষ্ট্রগুলোকে বড় বড় রাষ্ট্রগুলো নানানভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে। এবং এই ম্যানিপুলেট করার ক্ষেত্রে তাদের যে জিনিসটা হয়, কোনো একটা ছোট ইস্যু বা কিছু ইস্যু পেলেই সেটাকে হাইলাইট করে সেটার মাধ্যমে ওই রাষ্ট্রটাকে এক ধরনের নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা চলে। তো এইরকম রিপোর্টের ক্ষেত্রে সে ধরনেরও কোনো এলিমেন্ট আছে কিনা সেটাও আমাদের বিবেচ্য বিষয় আর কি। আব্দুল মামুন চৌধুরী, আমি আসবো আবার আপনার কাছে নিশ্চয়ই। রাজিকুজ্জামান রতন, আমি আপনার কাছে আসি। ঈদের পর সংস্কার এবং নির্বাচন আয়োজনের কাজে গতি বাড়বে বলে মনে করেন আপনি? দুই দিকেই গতি বাড়বে। একদিকে সংস্কারের জন্য চাপ বাড়বে যে আপনারা যে সংস্কার করবেন বলেছিলেন সেগুলো কত দূর, প্রস্তাব তো অনেক হলো, এখন পদ্ধতিটা কিভাবে আপনারা ঠিক করবেন। আর দ্বিতীয়ত যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তো বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে কিংবা জুনে নির্বাচন হবে,
ছোট সংস্কার হলে ডিসেম্বর, বড় সংস্কার হলে জুন। আচ্ছা, সংস্কারের কীরকম প্যাকেজ আছে নাকি, যে এটা ছোট প্যাকেজ, কিংবা আমরা যখন টি শার্ট পরি স্মল মিডিয়াম লার্জ। আপনি নিজেও একটি সংস্কার কমিশনের সাথে যুক্ত আছেন, আপনারাও সম্ভবত জমা দিবেন ঈদের পরে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন আপনারা যে প্রস্তাবগুলো জমা দিচ্ছেন, আসলে সেই জায়গা থেকে কতটা সময় আসলে লাগা উচিত ন্যূনতম একটি কাজ করে নির্বাচন আয়োজনের জন্য? সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্পর্কই নেই। সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া, নির্বাচন হতে হবে একটা রাজনৈতিক প্রক্রিয়া। এই সংস্কার কমিশনগুলোর যে সুপারিশ দেবে, এই সুপারিশ কোনো সুপারিশ বাস্তবায়ন হতে গেলে হয়তো 2 বছর লাগবে, কোনোটা 20 বছর পর্যন্ত লাগবে। এটা কন্টিনিউয়াস প্রসেস। এখন কি করতে হবে, কোনটা আগে? যদি আমরা একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের কথা ভাবি, তাহলে সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হতে হবে। নির্বাচনের পরে যে সংসদ বসবে, সেই সংসদ বসে অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিয়ে দেবে, সাংবিধানিক বৈধতা। তো এটার জন্য খুব বেশি বড় কাজ লাগবে না। কিন্তু যদি যে প্রস্তাবগুলো এসছে যে বাংলাদেশে 4টা প্রদেশ হবে কিনা, এখন এই প্রদেশটা কে মানবে, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আপনি যেহেতু বললেন এই যে 4টি প্রদেশের যে প্রসঙ্গটি, এই ব্যাপারটি একজন রাজনীতিক হিসেবে আপনি কিভাবে দেখেন? আর মনে করি এটা, এই প্রস্তাব যারা দিয়েছেন তারা নিশ্চয়ই ভেবেছেন অনেক, কিন্তু এই ভাবনাটা আবার আমরা আমাদের বাসদের পক্ষ থেকে যদি ব্যাখ্যা করি, তাহলে বলবো যে এটা একটা একটা ব্যয়বহুল আত্মঘাতী প্রকল্প। ব্যয়বহুল বলতে অর্থ 4টা প্রদেশ মানে 4টা প্রাদেশিক মন্ত্রিসভা, 4টা পার্লামেন্ট, 4টা মুখ্যমন্ত্রী, এরকম। আর আত্মঘাতী বলবো এই কারণে, ছোট একটা দেশ, নানা ধরনের সমস্যায় জর্জরিত। এই দেশে যদি প্রদেশের নামে একটা প্রাদেশিক মানসিকতা আবার গড়ে ওঠে, তাহলে সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের দেশের নানা ধরনের নতুন নতুন জটিলতা তৈরি করবে। তার জন্য কি আমরা প্রস্তুত আছি? কিংবা আমাদের দেশে আমরা যদি ভূ রাজনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করি, তাহলে নানা ধরনের বাইরের প্রভাব এখানে আসতে পারে। বঞ্চনার মানসিকতা থেকে বিক্ষুব্ধতা তৈরি হওয়ার বিষয়টা থাকতে পারে। ফলে এই জন্য আমাদের মতো দেশে এইটা কিন্তু খুব বলবো যে ভবিষ্যতের জন্য একটা অশনি সংকেতের মতোই বলেই মনে হবে। প্রথমত ব্যয়বহুল, দ্বিতীয়ত শঙ্কা আছে। ঠিক তেমনি আরও কিছু প্রস্তাব এরকম আছে যে প্রস্তাবগুলো আমাদের মনে হয় যে খুব ভেবে তারা দিয়েছেন, নাকি প্রস্তাবগুলো দেওয়ার জন্য দিয়েছেন। যেমন আমরা যদি বলি শ্রম সংস্কার কমিশনের সে প্রস্তাবটা এখন দেওয়া হয়নি, দিলে আমরা সেটা বলবো। যেমন আমরা সাধারণভাবেই জানি আমাদের শ্রম আইনটা যেন গণতান্ত্রিক হয়, আমাদের মজুরিটা যেন ন্যায়সঙ্গত হয়, আমাদের শ্রমিকদের জীবনটা যেন নিরাপদ থাকে, কর্মক্ষেত্রে তারা দুর্ঘটনায় পড়লে 2 লাখ টাকা মাত্র ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের জায়গাটা যেন এমন হয় যে যাতে তাদের পরিবারবর্গ বাঁচতে পারে, কিংবা কেউ আহত হয়ে পঙ্গু হয়ে গেলে তার কাজের হাত যেন ভিক্ষুকের হাতে পরিণত না হয়, তার জন্য একটা পুনর্বাসনের ব্যবস্থা থাকে। কিংবা শ্রমিকরা যে উৎপাদন করে, উৎপাদনের যে মুনাফা হয়, মুনাফার যে অংশ শ্রমিকদের প্রাপ্য, সেটা যেন তারা পায়, তাদের জন্য একটা গ্র্যাচুইটি থাকে, প্রভিডেন্ট ফান্ড থাকে। এগুলো যদি আলোচনা করি, এই আলোচনা কিন্তু আমাদের সেই 1926 সালে যখন লেবার ল হয়, ব্রিটিশরা লেবার ল করেছিল, তখন থেকে এই বিতর্কগুলো চলছে। কিংবা 1919 সালে যখন আইএলও তৈরি হয়, তখনই তো বলা হয়েছিল 8 ঘন্টা কাজ হবে, মজুরি নির্ধারণটা কীভাবে মাপকাঠি হবে, এগুলো ছিল। কিংবা আমরা যারা সমাজতন্ত্রের কথা বলি, সেখানে আমরা বলেছেন যে সমাজতন্ত্রের কাজ হবে কি? কাজ হবে জীবনটাকে উন্নত করার জন্য। আমরা তো কাজ করেও আমি বঞ্চনার মধ্যে থাকি। তাহলে রাজিকুজ্জামান রতন, আমি একটু যদি আসি আপনার কাছে এই জায়গাটাতে, আপনি কি দেখতে পাচ্ছেন যে ঈদ পরবর্তী একটি নির্দিষ্ট সময় পরে হয়তো বা বিএনপি যেমনটা বলছে যে নির্বাচনের রোডম্যাপ অথবা দ্রুত নির্বাচনের দাবিতে তারা রাস্তায় নামতে পারে, আন্দোলনে নামতে পারে, আপনি কেমন কোনো সম্ভাবনা দেখছেন বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা আসলে সরকারের উপর নির্বাচনের জন্য চাপ বাড়াতে সামনে রাস্তায় নামবে? এবং সেটা যদি হয়, সেই ক্ষেত্রে কি আপনি কোনো ধরনের অস্থিরতা তৈরির সম্ভাবনা দেখছেন কিনা? প্রথমত বাইরের চাপের চাইতেও সরকারের ভিতরের তাপটা কীরকম খেয়াল করে দেখুন তো, যে এই সরকার কোনো কাজ শেষ পর্যন্ত সমাপ্ত করতে পারবে না। কারণ যখনই কিছু করতে যাবে তখন বলবে যে আপনার তো একটা আইনগত বৈধতা লাগবে, সেটা বিদেশের সঙ্গে চুক্তি বলি অথবা নতুন কোনো পদক্ষেপ বলি। ফলে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যখন তার নামটা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, কেউ কি ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে পার্মানেন্ট কোনো এগ্রিমেন্টে আসবে? ফলে ইন্টারিম গভর্নমেন্টেরই উচিত যে এমন একটা পরিস্থিতি করা যাতে ভবিষ্যতের গণতান্ত্রিক যাত্রাটা সুগম হয়। সেটা না করলে হবে কি, ভিতর থেকে তাপ বাড়বে কয়েক ধরনের। একটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের ছত্রছায়ায় কোনো একটা দল গড়ে উঠলে সেই দল ভবিষ্যতের নির্বাচনে যদি অংশগ্রহণ করে, নির্বাচন কি সুষ্ঠু হবে, এই সন্দেহটা তৈরি হবে। 2,
ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর উপর পুরো কর্তৃত্বটা প্রতিষ্ঠিত হচ্ছে না, ফলে গোটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কি এর চেয়ে আর উন্নত করা সম্ভব হবে? কিংবা ইন্টারিম গভর্নমেন্ট থাকার সময় কোনো পার্মানেন্ট পলিসি কি নেওয়া যাবে? এগুলো যখন বিতর্কের মধ্যে আসবে তখন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেক ক্ষেত্রে অসহায় হয়ে পড়বে। আমরা এই জন্য মনে করি যে নির্বাচনের মধ্য দিয়ে কোনো একটা দল ক্ষমতায় আসলে তার কিন্তু একটা দায়বদ্ধতা থাকবে। সেই দায়বদ্ধতাটা এখন নির্বাচনের মধ্যে দিয়ে আমরা কি জিতবো কি জিতবো না এটা বড় কথা নয়, নির্বাচনের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় আসবে সেই কিন্তু তখন দায়বদ্ধ হবে, কারণ আগামী কয়েকদিন পরে বাজেট হবে। আচ্ছা, এই বাজেটটা কিভাবে জনবান্ধব হবে, অথবা কেন এই বাজেটটা জনবান্ধব নয়, এই নিয়ে একটা বিতর্ক আসবে না? এই বিতর্কটা কে মোকাবেলা করবে? এই বিতর্কের প্রতিপক্ষ কে হবে? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে আচ্ছা আমরা যদি ডিসেম্বরে নির্বাচন দিই তাহলে বাজেটটা তো চলবে আগামী বছর জুন পর্যন্ত, তা আমি ডিসেম্বরে নির্বাচন দিলে আমি জুন পর্যন্ত দায়িত্ব নেব কেন? আবার যদি বলে আমি জুনে গিয়ে ক্ষমতা ছাড়বো তাহলে তার ভাবনাটা আর এক রকম হবে। ফলে সব মিলিয়ে আমি যেটা মনে করি, যদি সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করতে হয় অথবা ক্ষমতা হস্তান্তরটাও একটা সম্মানজনক পদ্ধতিতে হয়, তাহলে একটা রোড ম্যাপ থাকা উচিত যে আমরা এতদিনের মধ্যে এই কাজগুলো করব, এই কাজগুলো করে আপনারা যারা ক্ষমতায় আসবেন তারা বাকি কাজ এগিয়ে নিয়ে যাবেন, জনগণের আকাঙ্ক্ষাটা আপনাদের মধ্য দিয়ে পূর্ণতা পাবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারে শুধুমাত্র বিশৃঙ্খলাটা যেন না হয় সেটা আমরা দেখতে চেয়েছিলাম। রাজিকুজ্জামান রতন, আমি একটু ছোট করে যোগ করি, আমাদের সময় একদম কম, 2 মিনিট সময় আছে। আরও 2-1টি প্রশ্ন ছোট করে একদম আমি একটু আপনার কাছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি, এই ব্যাপারে আপনার মত কি? প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো বাড়ানোর বিষয় না, প্রধানমন্ত্রীর দায়বদ্ধতা বাড়ানো দরকার। আমরা ক্ষমতার প্রশ্নটা পরে, আমরা মাথায় সবসময় আমরা মনে করি যে ক্ষমতা মানেই অন্যকে ক্ষমতাহীন করা। আমরা কেন প্রধানমন্ত্রীর ক্ষমতার কথা বলবো? আমরা বলবো প্রধানমন্ত্রী দায়বদ্ধ থাকবেন পার্লামেন্টের কাছে, পার্লামেন্ট দায়বদ্ধ থাকবে জনগণের কাছে। পার্লামেন্ট যদি ব্যবসায়ীদের পার্লামেন্ট হয় তাহলে পার্লামেন্ট দায়বদ্ধ থাকবে ব্যবসায়ীদের কাছে এবং সেটা জনগণের বিপক্ষে যাবে। আমরা মনে করি বক্তব্যটা আমরা এইভাবে বলবো যে প্রধানমন্ত্রী অবশ্যই জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, তার উপর মানুষ যে ভরসা করবে অথবা তার উপর মানুষ যে ভারটা চাপিয়ে দেবে সেটা অবশ্যই লায়াবল হতে হবে তাকে। এবং যে কারণে এটা জিনিস আমরা মানি বা না মানি, যখন কেউ একটা আন্দোলন করে ওই প্রধানমন্ত্রীকে তো টার্গেট করে যে অমুকের নেতৃত্বে সরকার চলছে, দোষটা তার, ফলে সেই দায়িত্বটা প্রধানমন্ত্রীকে নিতে হবে। ফলে এখানে ক্ষমতার প্রশ্ন নয়, এটা হলো জনতার প্রতি দায়বদ্ধতার প্রশ্ন। জি, রাজিকুজ্জামান রতন, আপনাকে অনেক ধন্যবাদ। সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী, আমাদের সময় একদম শেষের দিকে, আমি শেষ একটি প্রশ্ন নিয়ে আসি। আপনি কিভাবে দেখছেন বিচার বিভাগ কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে বর্তমানে বাংলাদেশে? এটা এই মুহূর্তে আমরা ডাইরেক্টলি এটার উত্তর কিভাবে দিতে পারবো জানি না, কিন্তু বিচার বিভাগ কিভাবে কাজ করছে এটা আপনারা খেয়াল করবেন যে বর্তমানে যে বিচার বিভাগটা তৈরি হলো, আমরা স্ট্রাকচারালি বিচার বিভাগ থেকেও কিন্তু কিছু প্রস্তাব সরকারের কাছে এসছে যে বিচার বিভাগের আপনার নিয়োগ থেকে শুরু করে অর্থ ছাড়করণ এবং বিচার বিভাগের নিজস্ব সচিবালয়, এগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনও আমরা যেটা দেখেছি যে তাত্ত্বিকভাবে আপনি একটা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করবার ক্ষেত্রে তাদের যে স্বাবলম্বিতা সেটা কিন্তু বাংলাদেশের বিচার বিভাগ এখনও অর্জন করতে পারেনি। বিচার বিভাগে যেটা ঘটেছে যে বিচার বিভাগে যারা বিচারপতি ছিলেন তাদের পরিবর্তন হয়েছে, তো সেটা তো আমার মনে হয় যে বিচার বিভাগের মধ্যে যে লোয়ার কোর্ট, বাংলাদেশে এখন পর্যন্ত লোয়ার কোর্টগুলো উপরে মানে হায়ার কোর্টের যে চাপ তার চাইতে পার্শ্ববর্তী যে সরকারি এবং যে রাজনৈতিক সেই চাপগুলো কিন্তু এখনো কাজ করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আব্দুল্লাহ মামুন চৌধুরী, আমাদের সময় আজকে শেষ। সেখান থেকে আমি কথাটা শেষ করি যে বিচার বিভাগকে যদি একেবারে ফান্ডামেন্টালি যদি আপনি স্বাধীন করতে চান তাহলে বিচার বিভাগ থেকেও যে ধরনের সংস্কারের প্রস্তাবটা দেয়া হয়েছে সেগুলো ইমপ্লিমেন্টেশন না হওয়া পর্যন্ত আমরা হয়তো এখন মানে কনক্লুশন ড্র করতে পারবো না যে বিচার বিভাগ আসলে সম্পূর্ণ স্বাধীন হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ এবং রাজিকুজ্জামান রতন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। আপনাদের সাথে নিশ্চয়ই অন্য কোনো দিন আলোচনা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।